ডিরাইভড মনোস্যাকারাইড। স্টার্ট রাইট। একটা এক্সাম্পল দিয়েছে ডিঅক্সিরাইবোজ। হ্যাঁ, অনেক আছে এরকম। আচ্ছা, ডিরাইভড মনোস্যাকারাইড নেম সাজেস্ট কি ডিরাইভড ফ্রম মনোস্যাকারাইড অনলি। এই তো রেশিওটা 1:2:1 হয় না। হ্যাঁ, হয় না, কারণ এটা একটা মানে একটা অ্যানোমালি ক্রিয়েট করছে কাইন্ড অফ। ঠিক আছে, আমি দেখাচ্ছি। ডিরাইভড ফ্রম মনোস্যাকারাইড। ঠিক আছে, এইবার তারপরে এর থেকে আরেকটা যে পয়েন্ট করা যায়, মানে অ্যাড করা যায়, সেটা হচ্ছে এক্সেপশন টু হোয়াট? এক্সেপশন টু নর্মাল ফর্মুলা অফ কার্বোহাইড্রেট। তোরা এক্ষুনি বুঝে যাবে জিনিসটা কেন। নর্মাল ফর্মুলা অফ কার্বোহাইড্রেট, লাইক আমরা আগে পড়েছিলাম না, হাইড্রোজেন ইজ টু অক্সিজেন ইজ টু হাইড্রোজেন 1:2:1। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একই নাকি 1:1:2। ঠিক আছে, এবার এই ফর্মুলাটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করছে না এখানে। কারণ দেখি একটা জিনিস। আচ্ছা, রাইবোজের আমরা স্ট্রাকচারাল ফর্ম আঁকিনি, একটু প্রবলেম হবে এটাতে। ঠিক আছে, আর আজকে যতটা বোঝানো হচ্ছে সেটা একটু বুঝে নে। নেক্সট দিন থেকে ওই ভিডিওটা যদি সেটা অ্যাড করিস তাহলে দেখবি কমপ্লিটলি বুঝে যাবি। ওকে, ও বাংলা বোঝে না, অনেকের হয় না যে মানে বলতে পারে না বাট বোঝে জিনিসগুলো, ওটা ওরকমই হচ্ছে। তাহলে ভালো ভাই, আমার জন্যই ভালো, খুব প্রবলেম হয়ে যেত ওটা হলে। আচ্ছা, রাইবোজে কেমন ছিল স্ট্রাকচার? কেমন? অল হাইড্রোজেন রাইট সাইড আর লেফট সাইড? রাইট সাইড। মানে কোনো মানে কি বলবো, অ্যানোমার নেই? আছে না নেই? অবভিয়াসলি থাকবে, অ্যানোমার থাকবেই। অ্যানোমার আমরা পাবো শুধু এই হাওয়ার্ড প্রজেকশনে। ফিশার প্রজেকশনে অ্যানোমারের কোনো কনসেপ্ট নেই। অ্যানোমার আছে, অবভিয়াসলি আছে। আলফা বিটা হয়তো রাইবোজের ফর্ম হয়তো ডিফারেন্ট ফর্ম হয়তো আলফা বিটা, কিন্তু সেটা তো শুধুমাত্র হাওয়ার্ড প্রজেকশনের ক্ষেত্রে। কিন্তু আমি বলছি যে নর্মাল আমরা যে ফিশার ফর্ম এঁকেছিলাম 1 2 3 4 5, এখানে কি কোনো এপিমার আছে এটার? কি বলছিস তোরা? এপিমার নেই? লিক্সোজ, জাইলোজ এগুলো এপিমার না এর? একটু ডিফারেন্টভাবে জিজ্ঞাসা করলাম বলে সবাই উল্টো অ্যান্সার দিচ্ছিস। আচ্ছা, কিন্তু মানে আমরা দেখেছিলাম রাইবোজের ক্ষেত্রে কি হচ্ছে, সবকটা ওয়েজ রাইট সাইড, মানে এই 3টে ওয়েজ রাইট সাইড, আর 5th ওয়েজটা ডাজেন্ট ম্যাটার। রোটেশন তো পুরো 360 ডিগ্রি হবে ওটা। তো আমরা আগের দিন কি দেখলাম, যে রাইট সাইডের যেই পার্টগুলো থাকবে দ্যাট উইল বি অন দ্য ডাউন প্রজেকশন অন হাওয়ার্ড স্ট্রাকচার, রাইট? তাহলে আমি তো ধরে নিলাম এটা আলফা ফর্ম, তাহলে এখানে কি হবে? এইটা তো 5 নম্বর গভর্নমেন্ট CH2OH হবে। কিন্তু আমাকে বল যে এখানে এই দুটো রোটেশন কেমন হবে, উপরে না নিচে? ডাউন দ্য প্লেন। দিস ইজ রাইবোজ। কটা কার্বন হাইড্রোজেন আছে কোন? 1 2 3, হাইড্রোজেন 4, অক্সিজেন কোন? 1 2 3 4 5, 5টা কার্বন 5টা আছে, 1 2 3 4 5, ব্যাস। হাইড্রোজেন গুনতে হবে না। তুই যদি আসতিস, মানে আমি যদি জানতাম তাহলে আমি তোকে ভিডিওটা আগে দিয়ে দিতাম, তুই দেখে নিলে তোর আর অসুবিধা হতো না। এটা আগের দিন এগুলো অনেক ধরে বুঝিয়েছিলাম এগুলো, ঠিক আছে? আচ্ছা, হেডিং দিয়ে এটার ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি সুগারস, মানে এগুলো সব ডি টাইপ সুগারের আন্ডারে পড়ছে। হ্যাঁ, #1 ডিঅক্সি সুগার। এই রাইবোজটা ডিঅক্সি সুগারের মধ্যে পড়বে, তাই বললাম। ঠিক আছে, তো আবার রাখবি। রাইবোজটা ডিঅক্সি সুগারের মধ্যে? ইয়েস। এটা কি? এটা রাইবোজ, তাই তো? অক্সিজেন অ্যাটম
elimination from second carbon. তাহলে 1 নম্বর কার্বন কোনটা? এটা। 2 নম্বর এটা। যদি অক্সিজেন অ্যাটম এলিমিনেশন হয় দেন হোয়াট রিমেইন্স? একটা হাইড্রোজেন অনলি। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগারের স্ট্রাকচার কেমন হবে? যেটা আমরা ডিএনএতে আঁকি, মানে ডিএনএতে শুনি, আঁকি না, সরি শুনি। OH নর্মাল এরকম OH, এখানে শুধু হাইড্রোজেন থাকবে, এখানে OH, আর এখানে CH2 OH। দিস ইজ ডিঅক্সিরাইবোজ সুগার। আচ্ছা, অনেকে এখানে ভাবতে পারিস যে মানে আমি এত কেন ছবি এঁকে এঁকে পড়াচ্ছি অ্যান্ড অল, ঠিক আছে? এটা অনেকের মধ্যে থাকে যে বায়োলজি পড়ছি কেন আমি এত কিছু খেটে খুঁটে পড়বো, জাস্ট আমি নর্মালি করে নিই না, কি আছে মুখস্থ করে নেবো। কিন্তু না, এটা যদি তুই ভালো করে কনসেপচুয়ালি বুঝিস দেন তোর কেমিস্ট্রি একটা চ্যাপ্টার খুব ইজি হয়ে যাচ্ছে, বায়োমলিকুলস চ্যাপ্টারটা ইজি হয়ে যাচ্ছে স্ট্রাকচারের দিক থেকে। সেম জিনিসই পড়তে হবে অনেকটা, কার্বোহাইড্রেট এক্সট্রা পড়তে হবে, ওসাজন পড়তে হবে, আর ফিউ রিয়াকশন পড়তে হবে এক্সট্রা, আর আদারওয়াইজ মানে পুরো ব্যাকবোন কিন্তু সেম চ্যাপ্টারের। ডিঅক্সিরাইবোজ সুগার, তাহলে এটা কি একটা? এটা একটা ডিরাইভ মনোস্যাকারাইড, কারণ অরিজিনাল মনোস্যাকারাইড থেকে ডিরাইভ হয়েছে বাই এনি মিনস, ঠিক আছে? তো ওখানে হাওয়া পাচ্ছিস? দেন হোয়াট? অ্যামাইনো সুগারস, নামেই বোঝা যাচ্ছে যে একটা অ্যামিন অ্যাড হচ্ছে, ঠিক আছে? NH2 group added to substituted with OH group. এটা বুঝবো ডিঅক্সি? আচ্ছা, কোন বোর্ড ছিল তোর? কোন বোর্ড? মহারাষ্ট্র বোর্ড। হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম? অ্যাটলিস্ট ও বাংলা না বুঝলে হাফ তো বুঝছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা কি? এটা দেখি গ্লুকোজের হাওয়ার প্রজেকশন আঁক দেখি তোরা তাড়াতাড়ি, একটু ওয়েট কর। গ্লুকোজের একটা হাওয়ার প্রজেকশন আঁক। হয়েছে? হয়ে গেছে? আমি যদি আলফা ফার্মাকে তাহলে দেন এরকম, এটা CH2OH, এটা হচ্ছে আমাদের আলফা গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে? আচ্ছা, এত দরকার নেই আমার, শুধু গ্লুকোজ, শুধু গ্লুকোজ, ওকে? আচ্ছা, একটা এবার একটা গ্যালাক্টোজের স্ট্রাকচার রাখ। দুটো এরকম নিচে নিচে আঁকি, সেটা ডাউন অ্যারো মানে রাইট সাইড অ্যারো দিয়ে আমি ডেরিভেটিভগুলো যাতে আঁকতে পারি। একটা গ্যালাক্টোজের রাখ। আগে বল গ্যালাক্টোজ কি এপিমার? গ্লুকোজের C4 এপিমার। ওকে, তাড়াতাড়ি আঁক।
দিস ইজ গ্যালাক্টোজ। আচ্ছা, গ্লু মানে আমরা ইউনিভার্সালি গ্লুকোজই বুঝি, গ্যাল মানে আমরা ইউনিভার্সালি গ্যালাক্টোজই বুঝি, ঠিক আছে। আগের দিন আমি ধরে ধরে লেখার জন্য আমার প্রচুর টাইম নষ্ট হয়েছে, আমি চ্যাপ্টারে শেষই করতে পারলাম না, মানে এগেনস্ট মাই উইল জিনিসটা হয়েছে পুরো। গ্যালাক্টোজ এটা বুঝে গেছিস তো? হ্যাঁ, এই যে এই ফোর্থ কার্বন যেটা, সেটা মানে পুরো রোটেশন উল্টো, হাইড্রক্সিলের রোটেশনটা, তাহলে এটা C4 এপিমের, ওকে, এটা গ্যালাক্টোজ। আচ্ছা, আমরা সেকেন্ড হাইড্রক্সিল গ্রুপ সাবস্টিটিউটেড বাই হোয়াট? অ্যামিন গ্রুপ। What comes out is NH2 আর বাকি সব সেম, and same goes for this also. কি পয়েন্ট কোথায়? এখানে এটা ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড, আর বাকি সব সব করে রাখ। তাহলে এইটা কি দাঁড়াবে? এটার নাম কি? গ্লুকোজ অ্যামাইন। গ্লুকোজ অ্যামাইন, গ্যালাক্টো না, গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ অ্যামাইন। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। হয়েছে? না 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 না। हुआ? हुआ? Okay. Then third comes acid sugars. আচ্ছা, অনেক একটা অ্যাসিড গ্রুপের নাম বল। অ্যাসিড গ্রুপ আছে ये কার্বক্সিলিক আর অ্যাসিডিক অ্যাসিড মানে অ্যাসিডিক অ্যাসিড কিসের থেকে রিঅ্যাক্ট করে? ফর্মুলা মানে কেমিক্যাল ফর্মুলা কি? ঠিক আছে। আচ্ছা, আমি আগে এটা দেখি না। অ্যালডিহাইড গ্রুপ or CH2OH অ্যাসকর্বিক অ্যাসিড তো দেখতে এরকম হয়। হ্যাঁ, ওগুলো করাবো আমি। এটা অ্যাসকর্বিক অ্যাসিড, এটা এর মধ্যে এক্সাম্পল লিখিয়ে দেবো ওখানে, তাহলে লিখে না, তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড। না না, এখন আঁকতে হবে না, বললো মনে পড়লো তাই লিখে দিলাম। মানে জয়েন্টের সময় আমার মার্কেটের সমস্ত কেমিক্যাল স্ট্রাকচার মানে মনে থাকতো, মানে ভালো লাগতো এগুলো মনে রাখতে, অনেক ইজি হয়ে যায় জিনিসটা, মানে পড়ার সময় অনেক ইজি লাগে। মানে আমি বায়োকেমিস্ট্রি তো সব কিছু স্ট্রাকচার মনে রেখেই পড়তাম। ওকে, এতটা ডান। CH2 গ্রুপ আর CH2OH গ্রুপ gets oxidized to COOH.
মেক সেন্স রাইট? মানে এটা একটা অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড। আমরা জানি অ্যালডিহাইড আর অ্যালকোহলকে, অ্যালডিহাইডকে এক স্টেপ অক্সিডাইজ করলে আমরা COOH পাই, আর অ্যালকোহলকে 2 স্টেপ করতে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যালডিহাইড, সেকেন্ড স্টেপ অ্যাসিড, আর এখান থেকে ডিরেক্ট অ্যাসিড। বেসিক এগুলো। আচ্ছা, তাহলে তাহলে আমি একটা ফিশার প্রজেকশনে গ্লুকোজ আঁকি। CHO OH OH 4টে 5টা 6টা। ওকে, ঠিক আছে, এটা একটা আপনার টিপিক্যাল গ্লুকোজ হলো 1। এইবার যদি C1 যদি অক্সিডাইজ হয়, CY অক্সিডেশন, তাহলে কি তৈরি হবে? আমি আঁকি এই, সেটা তো জানি, কিন্তু এটা নামটা জিজ্ঞাসা করছি আমি। 1 নম্বর যদি অক্সিডেশন হয় C1 অক্সিডেশন, দেন ইজ কল্ড গ্লুকোনিক অ্যাসিড। ওকে, এইবার যদি আমি C6 অক্সিডেশন করি, দেন হোয়াট কামস? অ্যালডিহাইড অ্যালডিহাইডের মধ্যে থাকবে। জানিস তো এইগুলো কিন্তু 1 স্টেপ রিয়াকশন না, এখান থেকে যে এটা হবে 1 স্টেপ নয়, আগে এগুলোকে ক্যাপ পরিয়ে নিতে হয়। এগুলো শিখেছিস তোরা? এটা মানে বেসিক আইডিয়া। দেখ, তুই ধরো অক্সিডাইজ করলি এটাকে, ঠিক আছে, এইটাই কিন্তু অক্সিডেশন হবে, বিকজ ইট ইজ ইজি টু অক্সিডাইজ, তাই না? তো আমি যদি 6 নম্বর কার্বনটা অক্সিডাইজ করাতে চাই, দেন হোয়াট শুড আই ডু? ফার্স্ট এটাকে ক্যাপ পরিয়ে নিতে হবে, যেটা কিনা এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় ফাংশনালি। মানে একটা সাইক্লিক ফর্ম বানাতে হয়। আমি ভুলে গেছি কী ক্যাপ পড়ানো হয়। অ্যামিন দিয়ে ক্যাপ পড়ানো যায়, ঠিক আছে, যেগুলো লোন পেয়ার আছে এরকম কম্পাউন্ড দিয়ে ক্যাপ পড়াতে হয়। এগুলোকে ক্যাপ পরিয়ে দিলে কী হবে? এটা তো আর ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এখন সেকেন্ড ইজি টু ইউজ, মানে ইজি টু অক্সিডাইজ কোনটা? 6 নম্বর। সবকটা ক্যাপ পড়াতে পারবি না তো। যে দেখ, ফার্স্টেস্ট রিয়াক্টিভ হচ্ছে এইটা, সেকেন্ড হচ্ছে এইটা, কারণ ফ্রি এটা, কারণ এগুলো তো তোর মানে স্টেরিক হিন্ড্রেন্সের মধ্যে রয়েছে না, এগুলো রিয়াকশন করলে রিং ভেঙে যাবে যদি রিংয়ের মধ্যে থাকে। অলওয়েজ যেগুলো ফ্রি থাকে সেইগুলোতে অ্যাটাক করতে ইজি হয়, তাই না? এগুলো মানে বেসিক, মানে অর্গানিকের কমন আইডিয়া এগুলো। আচ্ছা, তাহলে আমি 6 নম্বরটা অক্সিডাইজ করলাম, তাহলে এটা কী তৈরি হবে? COOH তো জানি, তাহলে এটা হবে গ্লুকিউরোনিক অ্যাসিড। গ্লুকিউরোনিক অ্যাসিড, গ্লুকিউরোনিক অ্যাসিড। কোথায়? না দেখতে পেলে মুখস্থ করবি কি করে? হোয়াট ইজ ট্রিপ্টোফ্যান? ট্রিপ্টোফ্যান আমি জানলামই না। ট্রিপ্টোফ্যান কি আমি মেনে নেবো? না না, সেটা নয়। আমি বলছি ট্রিপ্টোফ্যান মানে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। যদি দেখলামই না স্ট্রাকচার, আমি মেনে নেবো? আমি তোর আর্টস নিয়ে পড়ছি না, না? এই ফিলোসফিস্ট বলেছিলেন, আমাকে মেনে নিতেই হবে, আমার কোনো অল্টারনেটিভ নেই। এই জিনিসটা সব থেকে অপছন্দ আমার, এই রোদ্দুর। এই জানালাটা খুলে দে রে। ওটা তো ওটা ফিমেল ইউজের জন্য করা হয়েছিল, কিন্তু COOH এগুলো কি আঁকছিস? এরকম নয়, এই একটা কর্নার আঁকা মানে একটা কার্বন ঢুকিয়ে দিলি তুই।
ভালো করে দেখ আমি কি এঁকেছি। এখানে একটা কর্নার তৈরি করা মানে হচ্ছে একটা কার্বন ঢুকিয়ে দিলি। যদি তুই এটা আঁকিস তার মানে ওইটা কার্বনটাই আঁকছি আমি, যে লাস্ট কার্বনটা। তোর ভালো করে আঁক ওটা। 7টা কার্বন হয়ে গেছে তোর এই ইয়েতে, ব্লু কিউরোনিকের 7টা কার্বন হয়ে গেছে। আচ্ছা, খুব কমনলি মিস্টেক হয়, এটা গুলিয়ে যায়, ঠিক আছে? মানে কোনটা গ্লুকোনিক আর কোনটা কিউরোনিক অ্যাসিড, এটা খুব গোলায়। মানে আমার গোলাতে বলেই আমি এগুলো তোদের বলছি আর কি। দেখ নাম্বারে দেখ 6, মানে লার্জ নাম্বার তো, অ্যালফাবেটিক্যাল লার্জ। গ্লুকিউরোনিক অ্যালফাবেটিক্যালি লার্জ। এটা দেখ 1 মানে শর্ট, ছোট নাম্বার। গ্লুকোনিক সিম্পল হ্যাক। এগুলো একদম। এইবার আচ্ছা, এই দুটোকে অক্সিডাইজ করলে কি দাঁড়াবে? আমি যদি এইটাকে অক্সিডাইজ করি তাহলে 6 নম্বরটা অক্সিডাইজ হবে। এবার এইটাকে অক্সিডাইজ করলে 1 নম্বরটা অক্সিডাইজ হবে, তাই তো? আলটিমেট রেজাল্ট তো সেমই হবে। এটা তো সেন্স আসছে আমাদের। তাহলে মাঝখানে জিনিসগুলো এঁকে ফেলো তোমরা। মাঝখানে জিনিসগুলো এগুলো ও জায়গা নেই। আচ্ছা, এটা একটা সিরিয়াস প্রবলেম। এটাকে বলা হয় গ্লুকারিক অ্যাসিড। গ্লুকারিক অ্যাসিড, ঠিক আছে? পরে ইয়ে করে আঁক, বুঝে যাবি তোরা। ওইটা কি বললে আবার বল। কোনটা? ওই যে উপরটাকে অক্সিডাইজ করলে নিচেরটা অক্সিডাইজ। আচ্ছা, এখন দেখ এই পর্যায়ে যদি আমি অক্সিডাইজ করি তাহলে মানে এর পরে অক্সিডেশন কোনটাতে হবে? ইজিয়েস্ট 6 নম্বরটা, ঠিক আছে? এবার এইটাতে যদি অক্সিডাইজ করি, ডিক্যাপিটেট করে দিয়েছি, মানে ক্যাপ পরিয়েছিলাম, ক্যাপ তুলে দিয়েছি। এবার ও আচ্ছা, তাহলে ওইটা এটা হবে। তাহলে আলটিমেট রেজাল্ট তো একটাই হবে। হ্যাঁ, ও আচ্ছা। দুপাশেই তো এখন COOH থাকবে, বুঝতে পারলি? মাঝখানের বিয়েগুলো এঁকে ফেল। গ্লুকারিক অ্যাসিড। আচ্ছা, এইটা আমাদের এক টাইপের অ্যাসিড সুগার গেল। আর একটা অ্যাসিড সুগার কি? অ্যাসকর্বিক অ্যাসিড। কোথায় থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড শুনেছি। একেবারে লেবুতে। লেবু সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, তেঁতুল টার্টারিক অ্যাসিড, আপেলের আপেলের ম্যালিক অ্যাসিড। ফ্রুটেই থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। সেটাকে ফ্রুট অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি তো। আর লেবুতে সাইট্রিক আপেলের অ্যাসিড। ম্যালিক অ্যাসিড। আর অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। হ্যাঁ, সেটাই তো বলছি। ভিটামিন সি, এটা লেবুতে থাকে। ওইটা তো ভিটামিন সি। ভিটামিন সি, হ্যাঁ, আরেকটা নাম। লঙ্কাতে থাকবে, এখনো ফ্রুটে থাকবে। ও হ্যাঁ, ছোটবেলায় পড়তাম লঙ্কা ফ্রুট মানে ফল। আর ভাবতাম হ্যাঁ, একটু মিষ্টি হবে। তাহলে অ্যাজ আ ডক্টর যখন কোনো পেশেন্ট স্কারভি নিয়ে আসবে না, বলবি লঙ্কা খাবে। ঠিক আছে? লঙ্কা তো মিষ্টি না, তাহলে ফল কেন? লঙ্কা তো ফল না। ফল মানে মিষ্টি হবে, এটা কি করব? লঙ্কা ফল। লঙ্কা ফল? আমি তো সবজির মধ্যে জানতাম। আমি তো তাই জানি, ছোটবেলায় পড়তে হতো লঙ্কা ফল, তখন ভাবতাম লঙ্কা আমার এত ছোটবেলার কথা মনে নেই আমার। লঙ্কা ফল। হ্যাঁ, তেঁতুল তো ফল। ভেবে দেখ, মজার জিনিসটা ভেবে দেখ, কোনো পেশেন্ট তোর কাছে আসলো স্কারভির জন্য, আসলে তুই ভিটামিন সি ইয়ে সাজেস্ট করবি, তুই লঙ্কা খেতে বলবি। ভিটামিন সি ট্যাবলেট। তুই জাস্ট ভাব 2 দিন পর তোর চেম্বার বলে কিছু থাকবে কিনা। সে অলরেডি জল খেতে পারছে না, মুখে স্কারভি হয়েছে বলে তুই লঙ্কা সাজেস্ট করেছিস। ভিটামিন সি ট্যাবলেট খাই বসে। মানে অতিবিদ্যা, মানে অল্পবিদ্যা ভয়ঙ্কর, এরকম ব্যাপার হয়ে যাবে তখন। রান্নাতে লঙ্কা খায়? হ্যাঁ, ঘুমের রান্নার স্টাইল লঙ্কা খায়। ঘুমের লঙ্কা খায়। লঙ্কা খায়। পড়াতে ঘুম। হয়েছে এটা হয়েছে। না, ভিটামিন সি। অ্যাসকর্বিক অ্যাসিড এই স্ট্রাকচারটা এঁকে ফেল, যেটা আঁকিয়েছিলাম আমি। আর দাদা এটা কি এই সাইডে যেটা এটা তো COH ওর এই পুরোটা আলাদা কত সেম, শুধু থার্ড OH টা হ্যাঁ, পুরো সেম, শুধু 1 আর 6টা শুধু অক্সিডাইজ হয়ে গেছে, আর বাকি সব সেম। আর লেফট সাইডের হাইড্রক্স। হ্যাঁ। সব এক 3 নম্বরটা বাঁদিকে রোটেশন আর ডান দিকে রোটেশন, বাকিগুলো ভুলে গেছিস। 3 নম্বরটা বাঁদিকে রোটেশন হবে। ওইটা 3 নম্বর। এটা খুব কমন মিস্টেক। এটা মানে আমি সবসময় এরকম তাড়াতাড়ি করতে গিয়ে আমারও ভুল হতো। আমি উপরেরটাকে একটা করে নিয়েছি। আচ্ছা, এবার লেখ সুগার অ্যালকোহল 4 নম্বর। সুগার অ্যালকোহল
ম্যানিটল ম্যানিটল কিস থেকে ডিরাইভ করে দেখি বল দেখি নামে 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 খুব সিমিলারিটি আছে ম্যানিটল ম্যালটো ম্যালটোজ ম্যানোজ ম্যালটোজ তো ডাইস্যাকারাইড ম্যালটোজের কথা এখানে আসবেই না ম্যানিটল আচ্ছা এখানে সুগার অ্যালকোহল আগের জিনিস লিখে নে all the functional groups are replaced with all the major functional group are replaced with hydroxyl group ম্যানোস থেকে ম্যানিটল আচ্ছা ইয়ে বল অনেক বল ম্যানিটল ম্যানোস কি এপিমার C5 এপিমার হয় C2 তাহলে C2 যদি হয় তাহলে এটা কি CH2OH হবে যদি আমি ইয়ে করি এটা কেমন ছিল আমি এই গোলানোটা যাতে না হয় তাই না খাতায় খুব ভালোভাবে করিয়েছি খেয়াল করে পড়বি একটু এই ছটা তো দিস ইজ আচ্ছা আমি কি বললাম মেজর ফাংশনাল গ্রুপ কি আছে এখানে মেজর ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড এটা ম্যানোস কি ঠিক এঁকেছি আমি ফার্স্ট কমপ্লেন্ট হচ্ছে ম্যানোজ নিয়ে থাকা উচিত ম্যানোজের রোটেশন 2 নম্বর উল্টো দিকে তাই না 2 নম্বরে বিমার তো গ্লুকোজের কি এইবার মেজর ফাংশনাল গ্রুপ কি অ্যালডিহাইডকে রিপ্লেস উইথ হাইড্রক্সিল মানে রিয়াকশন হচ্ছে এক স্টেপ রিয়াকশন হয়েছে আর কি যাকে বলে তাহলে আর বাকি সব সেম 1 2 3 4 5 আর 6 ওকে ওটা আগে মানে এক স্টেপই হবে মানে এক স্টেপই কি হবে সিএইচ হতে মানে রিডাকশনটা নাকি হ্যাঁ ওয়ান স্টেপ রিডাকশন তো এগুলো তো কোনো চাপ নেই ম্যানোস থেকে ম্যানিটল হ্যাঁ আমি ও ভাই শর্মিত্রা এই ফ্ল্যাপটা অফ করতে জানলার আমার চোখে লাগছে প্রচণ্ড আমি ঘেমে যাচ্ছি এই জন্য থ্যাংক ইউ ওকে হয়েছে আচ্ছা ম্যানিটল থাকে কোথায় প্রেজেন্ট ইন ম্যানিটল হ্যাঁ ব্রাউন অ্যালগি আর ডিফারেন্ট ফ্রুটস ব্যাগটা কেন ওই দেওয়ালে রাখ না একটু বইটা পড়তে হবে আচ্ছা 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 এইবার সেকেন্ড থিং ইজ লাইক একটা 3 কার্বন একটা গ্লুকোজে 3 কার্বন একটা কার্বোহাইড্রেট উদাহরণ দে ট্রিয়েনাইলান জিজ্ঞাসা করিনি আমি এই তো 3 কার্বন গ্লিসারস গ্লিসারোজ হ্যাঁ আমি বলছি গ্লিসারস আচ্ছা গ্লিসারঅ্যালডিহাইড গ্লিসারঅ্যালডিহাইড ঠিক আছে এটা কি একটা কার্বোহাইড্রেট ঠিক আছে স্মলেস্ট কার্বোহাইড্রেট এইবার এটা কি গ্লিসারঅ্যালডিহাইড গ্লিসারঅ্যালডিহাইড অ্যালডিহাইড
ইয়েস থ্যাংক ইউ, গ্লিসারালডিহাইড, ঠিক আছে, জিএলডি লেখে। এইবার সেম ফান্ডা, এটা কি হবে তাহলে বল দেখি, যদি আমি এইটাকে রিডিউস করে দিই, গ্লিসারল, যে গায়ে শীতকালে যে গ্লিসারিন মাখো না, এটা হচ্ছে গ্লিসারিন। তোকে বলিনি, মানে মাখো না মানে যে মানুষ মাখে না সেটা বলছি, একটা মানুষকে উদ্দেশ্য করে বলেছি আমি, ঠিক আছে, গ্লিসারল। এটার কমার্শিয়াল নাম হচ্ছে গ্লিসারিন, বুঝতে পারলি? আমার ঠাকুমাকে দিয়েছিল যখন ব্রেনে হ্যামারেজ হয়েছিল। গ্লিসারিন হ্যাঁ, খেতে দিয়েছিল? এখন 98% ঠিক হয়ে গেছিল। পুরানো স্মৃতিগুলো মনে পড়ে গেছে। ব্রেন হ্যামারেজে গ্লিসারিন খেতে দিয়েছিল? আরে আমাদেরকে ফিজিক্স খুবই মিষ্টি। ব্রেন হ্যামারেজ না তো, তাহলে অন্য কিছু হয়েছে হয়তো, মানে ফ্লুইড অ্যাকুমুলেশন এরকম হয়েছে হয়তো তাহলে। মানে ব্লাড জমে মানে ইয়ে আর কেন বলতো তাহলে প্রিন্সিপাল বল দেখি এটা, তার তোরাও বলতে পারবি এটা প্রিন্সিপাল। গ্লিসারিন কেন দিল? মেন্টাল দিলেও কাজ হতো, যেগুলো আমাদের বডিতে সিনথেসাইজ হয় না, মানে মেটাবলিজম হয় না, সেই জিনিসগুলো আমরা দিতেই পারি। ভেবে বল, একদম ক্লাস 5 লেভেলের কনসেপ্ট এটা, তোরাও জানিস। কি মরেই যাবে, তোর অলরেডি তোর ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে ব্রেনে, ঠিক আছে, এবার যদি সিএসএফ প্রেশার বাড়াস তুই, তো সে পেশেন্ট তো ক্লাস করে যাবে। আর সিএসএফ প্রেশার বাড়ানো কোনো একটা মানে ভালো জিনিস নয়, ঠিক আছে, খারাপ জিনিস এটা। ভেবে বল, তোরা জানিস এই কনসেপ্ট, তোরা জানিস বা তোদের শুনেছিস তো মানে পেডাল ইডিমা হয় অনেকের, কিডনি খারাপ হয়ে গেলে পেডাল ইডিমা, হ্যাঁ পা হাত ফুলে যায় পুরো, হ্যাঁ, তখন সিম্পল তুই ম্যানিটল দিয়ে দিতে পারিস, ম্যানিটল ব্লাডের মধ্যে দিয়ে দিতে পারিস। কেন? আরে ভাই মানে বানান ভুলভাল লিখছে জানিস আজকাল। অসমোসিস তোর ব্রেনে পড়ে যাচ্ছে, আগে পায়ে আয়। পুরো অ্যাঙ্কেল আর অ্যাঙ্কেল নেই, হ্যাঁ আঙ্কেল হয়ে গেছে, এরকম ফুলে গেছে পা, একদম ফুলে গেছে। এবার তোর কাজ হচ্ছে, এটা তো একদম টিস্যুতে অ্যাকুমুলেট হয়েছে, আমরা তো এই বেসিক স্ট্রাকচারটা জানি না, যে যেখানে আর্টেরিয়াল এন্ড শেষ হয়, এখানে কি এই জায়গাটায় ইন্টারস্টিশিয়াল টিস্যু, এটা তো আর্টেরিয়াল এন্ড, আর্টেরিওল, এটা ভেনিওল, ব্লাড নিচ্ছে, এটা আছে মানে ক্যাপিলারি বলতে পারি আমরা, ক্যাপিলারি তো। এইবার এইটাকে এই জায়গাগুলোকে কি বলে? ইন্টারস্টিশিয়াম, এক কথা ইন্টারস্টিশিয়াম, ওকে। এইবার ঘটনাটা কি হয়, ফ্লুইড জমে কিন্তু তোর পায়ের মাসেলে জমে না, জমে ইন্টারস্টিশিয়ামে জমে। এখানে ক্যাপিলারি ফর্মেশন হয়েছে, এই জায়গাটায় নিশ্চয়ই সিস্টেমিক প্রেশারে কোনো গন্ডগোল হচ্ছে, তাই জন্য মানে ফ্লুইড ড্র করতে পারছে না, হয়তো ভেনিওল এন্ডের প্রেশার বেশি এতটাই যে এ ঢুকতে পারছে না, অথবা এটা অপোজিটটাও ট্রু, অ্যাট্রিয়াল এন্ড প্রেশার কম বলে এখানে লিক করছে কিন্তু আর ডিওয়ান করে যেতে পারছে না। এনিথিং ক্যান বি পসিবল, বাট এই ফ্লুইডটা অ্যাকুমুলেট হয় কোথায়? ইন্টারস্টিশিয়ামে, ঠিক আছে। এইবার তুই যদি প্রচুর পরিমাণে হাই অসমোটিক এজেন্ট দিস, মানে হাই অসমোলারিটি এজেন্ট, ম্যানিটল হতে পারে, তুই বলি গ্লিসারল দিয়েছিল, এনিথিং এরকম টাইপ অফ কোনো জিনিস দেওয়া হলো, তাহলে যদি সাপোজ আমি এইটা যদি মানে দিই কোথায়? ভেনে দিই তো, ইঞ্জেকশনে ভেনের মধ্যে ডিরেক্ট ঢুকিয়ে দিলাম, পুরো বডি সার্কুলেট করলো, হার্টে গেল, আর্টারিতে গেল, কোনো মেটাবলিজম হয় না এগুলোর, এবং যেভাবে যায় সেভাবেই ইউরিন দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। এবার তোর কী বলে, ভেনে দিলি, পুরো বডি ঘুরলো, হার্টে গেল, মানে আর্টারি থেকে, মানে অ্যাওটা থেকে আর্টারি দিয়ে বেরোলো, এতটা ক্লিয়ার, ঠিক আছে। এইবার আর্টারির মধ্যে কি আছে এখন?
ব্লাড প্লাস কি আছে? তো ইয়েটা আছে ম্যারিটোল গ্লিসারলিয়েট আছে, সাপোজ গ্লিসারলিয়েট, তাহলে এটার অসমোলারিটি বেশি না কম? বেশি। বেশি। তাহলে এই যখন এখানে আসবে তখন কি হবে? একটা চমৎকার হবে। ছোটোবেলা থেকে পড়ছি, বল ভাই, অসমোসিস। অসমোসিস। এটার তোর অসমোলারিটি বেশি, তো এ কী করবে? এই তো ওইদিকে মানে এইদিকে যেতে যাবে, মানে যেতে মানে ছড়িয়ে যাবে। ছড়ানোর কনসেপ্ট নেই এখানে, ওইদিকে ছড়িয়ে যাবে। ছড়ানো নয়। আমরা কি জানি, ওয়াটার পোটেনশিয়াল একটা কনসেপ্ট জানি তো, ওয়াটার পোটেনশিয়াল। তোরা একটু অসুবিধা হবে তোদের দুজনের। ওয়াটার পোটেনশিয়াল কি? তাহলে এখানে ওয়াটার পোটেনশিয়াল কম, এখানে বেশি ওয়াটার পোটেনশিয়াল। তাহলে ওয়াটার কোথা থেকে হবে? এখান থেকে এখানে, মানে ওয়াটার তো এখন এখানে ঢুকতে পারবে, যা জমেছিল সব করে বেরিয়ে যাবে। সেম গোস ফর ব্রেন অলসো। হ্যাঁ, তোর একটা জায়গায় হিমাটোমা মানে একটা জায়গায় ব্লাড অ্যাকুমুলেশন হয়েছে, ঠিক আছে? এবার ডিপেন্ড করছে প্রোগ্রেস, কতটা প্রোগ্রেস করে গেছে। ক্লট করে গেলে আর হবে না। ক্লট করে গেলে কিন্তু হবে না। ক্লট করে গেলে কি করে? অসমোসিস তো কোনো ভ্যালিডই না। অসমোসিস কি সলিউটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? সলিউশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অনলি। দেখেছিস? তাহলে বোঝ, কেমিস্ট্রিতে যদি গুরুত্ব দিয়ে না পড়িস, মেডিকেল ফিল্ডে কোথায় কী হবে? মেডিকেল ফিল্ড কিন্তু অল অ্যাবাউট কেমিস্ট্রি। ফিজিক্সের কনসেপ্ট, ফিজিক্স আছে আমি মানছি, কিন্তু ফিজিক্সের অ্যাপ্লিকেশন অনেক কম দ্যান দ্যাট অফ কেমিস্ট্রি। ফিজিক্স তো লাগবে, ফরেন্সিক পড়তে কনস্ট্যান্টলি ফিজিক্স লাগবে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, পাশ করে গেছি রে। আচ্ছা, তাহলে আমাদের গ্লিসারলিয়েট হয়ে গেল তো। এবার আমাদের মনোস্যাকারাইড কমপ্লিট। এবার আসবো হচ্ছে আমরা অলিগোস্যাকারাইড। 2 থেকে 4টা, 2 থেকে 10টা, 2 থেকে 9টা, 9 2 to 9 monosaccharide units get united and release water. তাহলে এটা কি বলা হয়? Condensation reaction, মানে that is condensation reaction occurs. That is condensation reaction occurs. আচ্ছা, গ্লিসারলে একটা সুন্দর কাজ বল দেখি। গ্লিসারল কী কাজে ইউজ করা হয়? কেউ বলিস না দাদা শীতকালে ত্বকের ময়েশ্চারাইজার কনস্ট্যান্ট রাখতে। না মানে ওটা বলতে পারিস, বাট মানে একটা মেজর ইউজ বল যেটা আমাদের বডিতে ইউজ হয়। এই তো বলবো যে না ওইসব না, মেটাবলিজমের পার্সপেক্টিভ দিয়ে বল। গ্লিসারল দিয়ে লিপিড সিনথেসিস হয়। হ্যাঁ, গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড মিলে লিপিড হয় না? লেখটা দে, পাশে লিখে রাখ। ফ্যাট পড়াবো তখন ফ্যাটে পড়াবো ওগুলো সব। লেখ লিপিড সিনথেসিস। বা কি রোদের তেজ! তাই তো জীবন। এখান থেকেই একটা কনসেপ্ট ডিরাইভ হয়, মোটর ফাংশনিং ইমপ্রুভমেন্ট। সেটা হচ্ছে you cannot remember everything until or unless you have practiced that and do it by yourself. এখানে do it by yourself এর কোনো জায়গা নেই, তাই তো?
তো প্র্যাকটিসটা এখানেই আসে, যখন আমরা কোনো জিনিস দেখি বা পড়ি, ঠিক আছে, কোনো জিনিস ধরো পড়লাম, সেটা আমাদের ব্রেনে অ্যাজ আ শর্ট টার্ম মেমোরি থাকে। খুবই কম থাকে আমার মেমোরিতে, একটির মতো থাকে। শর্ট টার্ম মেমোরি থাকে, ঠিক আছে। এই তুই কোনো জিনিস দেখলি বা পড়লি, এইবার এক্সেপশন আছে, দ্যাট ইজ ফটোগ্রাফিক মেমোরি। হ্যাঁ, আর ডক্টর দেখেই বুঝতে একটা খুব কমন স্লোগান আছে, সেটা হচ্ছে আর ডক্টর মাস্ট হ্যাভ ফটোগ্রাফিক মেমোরি, ঠিক আছে। কারণ সেটা হচ্ছে গিয়ে বিশ্বাস করবি না জানি না, আমি ফার্স্ট ইয়ারে অ্যানাটমি জাস্ট একবার পড়েই পরীক্ষা দিয়েছিলাম, মানে ফাইনাল এমবি। একবার আমি টাইমই পাইনি পড়া, শেষ করার টাইমই পাইনি। তো মানে পুরো A to Z শেষ করার জন্য একবারই পড়তে পেরেছিলাম, ঠিক আছে। বাট সামহাও আই ম্যানেজ টু পাস। যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এবার তোরা মনে করতে 11 যারা পড়ছিস তারা মনে করতে পাস করা কোনো ব্যাপার। আমি স্কুল লাইফে 90% প্লাসই স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, কিন্তু কলেজ লাইফে এসে ব্যাপারটা রিয়েলিটিতে হিট করে আর কি। 90%, ও মাই গড, 60% পাওয়াটা একটা মানে অন্য ব্যাপার। যাই হোক, দেখলি বা পড়লি, সে শর্ট টার্ম মেমোরিতে মানে ঢুকে গেল। এখানে কোনো মোটর ফাংশনিংয়ের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু তুই ধরো MCQ প্র্যাকটিস করলি, ঠিক আছে, এর সাথে পাঞ্চ করলি, শর্ট টার্ম মেমোরির সাথে পাঞ্চ করলি, লং টার্ম মেমোরি প্লাস স্কিল। এইবার খুব কমন একটা এক্সাম্পল দিই, সাইকেল চালানো। ছোটোবেলায় সবাই সাইকেল চালাতে পারি সেখানে, একবার শিখলে আর কোনোদিন ভোলা যায় না। বলা যায়। ওই সাইকেল চালানো, সাঁতার শেখা। মানে একবার শিখলে আর একবারও মানবে না। আমি একটা অন্য কিছু বলতে যাচ্ছিলাম, কি বলতে যাচ্ছি সাইকেল চালানো যখন শুরু করেছিলিস, মানে পুরো পরিপক্কভাবে শেখার আগে, মানে একদম পার্মানেন্টলি ভালোভাবে শেখার আগে অবধি তোরা অনেক চালিয়েছিস, অনেকবার করেছি। ঠিক আছে। এবার তোকে ধরো বাবা বলে দিল যে দেখ আমি এভাবে চালাচ্ছি, ঠিক আছে, আমাকে ফলো কর, এই কর, কোনো শেখা যায় কখনো? না। যায় না। শুধু বলতে কোমর সাঁতার শিখতে হলে তোকে ডুব খেতেই হবে, জল খেতেই হবে প্রথম কয়েকদিন, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইজ প্র্যাকটিস। তুই এটাকে পড়াশোনার সাথে অ্যাপ্লাই কর। একটা জিনিস দেখলাম, বায়োলজির মতো বায়োলজি সব থেকে ভালো একটা সাবজেক্ট, ঠিক আছে, সব থেকে ভালো একটা যদি অ্যানাটমি, যাই হোক, মানে সব থেকে তোদের লেভেলে সব থেকে ভালো হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি ফিজিক্স মনে থাকে, ঠিক আছে। কিন্তু এই বায়োলজি যদি প্র্যাকটিসের মধ্যে না ঢোকাস তুই, দেন এই জিনিসটা ভুলে যেতে পারিস। আর একটা জিনিস মাথায় রাখবি, পরীক্ষার হলে যখন যাবি তখন কিন্তু তোর কিন্তু ব্রেন কাজ করবে না। পরীক্ষার হলে বসে নিট হলে কিন্তু ব্রেন কাজ করবে না। টোটাল 97খানা চ্যাপ্টার, ফিজিক্সে বায়োলজিতে 37, 11 to ফিজিক্সে 30, কেমিস্ট্রিতে 38, 95টা মনে হচ্ছে, 97 28 15 হচ্ছে কেন তাহলে? ওটা কোনো একটা বলছে, আমি বলছি না। ওটা ভুল বলছি। 105টা হয়ে যাচ্ছে। ও ফিজিক্স 36টা না 37টা, 28টা মনে হয় কেমিস্ট্রিতে। কেন বায়োলজি 12 16টা 11টা না ভেঙে একটা জিনিস ভেঙেছি আমি। যাই হোক, মানে আমি এই হিসেবটা যখন ছিল আমাদের, বায়োলজি 36 এখন হচ্ছে 16 আর ওদিকে 36 36 আমি তাই বলছি 12 16টা চ্যাপ্টার বায়োলজি 36টা। তাহলে এখানে 31টা হবে, কেমিস্ট্রি 31, ফিজিক্স 30টা মনে আছে। যাই হোক, এবার তো এই এতগুলো চ্যাপ্টার, এতগুলো প্রত্যেকটা ইকুয়াল ওইটা যে পড়ে আমি এক্সাম হলে যখন যাব, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, আমি সুপার হিউম্যান? সব মনে থাকবে আমার A to Z, প্রত্যেকের পেজ টু পেজ? ইম্পসিবল, চ্যাপ্টার ইম্পসিবল। তোকে প্রত্যেকটা চ্যাপ্টার ইকুয়াল ক্যাপাবিলিটিতে পারতে হবে। কারণ দেখে এখন নিটে আরও ভালো জিনিস হয়েছে, আমাদের ইয়ার থেকে ঢুকেছিল, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার থাকে না কিন্তু 2-3টে চ্যাপ্টার পাঞ্চ করে দেয়। পাঁচ করে দেয়। তো 2-3টে ধরো ওই চ্যাপ্টার দিয়ে ধরো রেডক্স দিয়ে কোনো কোশ্চেন দিল না, রেডক্সের কনসেপ্ট তোকে ধরো একটা ফিজিক্যাল কেমিস্ট্রি একটা মানে অঙ্কে কাজে লাগাতে হবে, ঠিক আছে। এমস টাইপের। তো এইটা কিন্তু অনেক ডিফিকাল্ট এই জিনিসটা। তো তোকে প্রত্যেকটা চ্যাপ্টার তোকে ইকুয়াল ওটাতে পারতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার। তো ইজ দিস পসিবল? মানে 97খানা চ্যাপ্টার ব্রেনে নিয়ে গিয়ে বসে একদম আমাকে ধাক্কা দিলেই কান দিয়ে বেরিয়ে যাবে ইনফরমেশন, এরকম হয়ে যাবে তখন। কলেও তো মানে 3 ঘন্টার আগে মানে হ্যাঁ, তখন তোকে হলে তোকে বই খাতা থেকে 3 ঘন্টা বা 2 ঘন্টার মতো ডিটাচ করে রাখা হবে। তখন কি করবি? তখন সাপোজ কোনো একটা খাজা বন্ধু পড়ে গেল তোর ভাগ্যে, আমার পড়েছিল, এমন কেউ পড়লো যাকে তোর সহ্য হয় না প্রথমত,
ইরিটেটিং। সে এরকম করে আমি গেছিলাম, আমি বসে আছি এরকম করে, নিচের হলে হ্যাঁ, তো আমি বেসিক্যালি বসে মেডিটেট করছিলাম, মানে চোখ বন্ধ করে না, চোখ খুলেই বসে মেডিটেট করছিলাম। আমি কি করব, কিছু নেই ভাই, পেন ফেনও নেই যে কিছু একটা কাউকে মারবো, খুন করবো, কিছুই করা যাচ্ছে না। এবার পাশে 3টে, মানে আমাদের বারাসাতের 3 পিস ছিল ওখানে, মানে আমাদের ওই খড়িবাড়ি ওখানে নর্থ পয়েন্ট স্কুলে পড়েছিল আমার ভাই। কি আলোচনা ওদের, আমাকে বলছে আচ্ছা তোর এখন মধ্যে হায়ার স্কোর কত 720-তে? আমি বলছি জেনে কি হবে? বলছে আমার জানিস তো হায়েস্ট স্কোর এখন মধ্যে 329। তো আমি কি করবো? 329 হায়েস্ট স্কোর, কনফিডেন্স লেভেল দেখে তুই পাগল হয়ে যাবি, ঠিক আছে? এবার এই সমস্ত পাবলিক যখন তোর পাশে বসবে না, মানে কি বলতো, মানে পুরো বিল্ডিংয়ে ঢোকার আগে তোকে নিচে একটা জায়গা আছে লন টাইপের, ওখানে তোকে ওয়েট করতে হবে। একজন করে ঢোকাচ্ছে, চেকিং করছে, তো অনেক টাইম লাগছে, ঠিক আছে ভাই? এই সমস্ত পাকানো ছেলেপেলে ঢুকেছে ওখানে, তো জাস্ট থিঙ্ক মানে কি সিচুয়েশন অ্যারাইজ করবে তখন। তারপর তো আবার ইয়ে করবে, তো এইগুলো তো কনস্ট্যান্ট। ভাব তুই ধরো পুরো গাতিয়ে গেছিস, তোকে ধাক্কা দিলেই তোর কান দিয়ে ইনফরমেশন বেরিয়ে যাবে এরকম। এটা হয়, এটা এমবিবিএসে ফিল করবি তোরা, এমবিবিএসে হয় এটা। এমবিবিএসে সব কিছু তুই এই একদম 100% বুঝে বসতে পারবি না পরীক্ষা দিতে, তোকে অ্যাটলিস্ট 40% চোখ বুঝে গাতাতেই হবে টাইমটাকে ধরার জন্য আর কি। এইবার তো আমি সেখানে এটাই বলছি, যেহেতু প্র্যাকটিস থাকে না, তাহলে মানে তুই তার আগের দিন রাতেও তুই ফুটবল ম্যাচ খেলে তুই পরীক্ষা দিতে পারবি, তোর কিছু ভাবতে হবে না তো, না তুই জাস্ট বসবি পেপারে, তোর হাত কাজ করবে, তোর ব্রেন কাজ করবে না তখন। ইউ হ্যাভ প্র্যাকটিস থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ এমসিকিউস। যখন এমসিকিউ পেপারে বসবি তখন তোর ব্রেন খাটাতে হবে না, তুই জাস্ট কি পয়েন্টগুলো দেখাবি, ও আচ্ছা এটাই, ব্রেন কাজই করবে না, কাজ করা তো হবে না তোর। আমি সেটাই বলছি, প্র্যাকটিস লেভেলটাকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে, মানে মার্কেটে আর কোনো বই থাকবে না এমন যেটা আমার প্র্যাকটিস করা হয়নি। বাট এবার এটাকে বেশি সিরিয়াসলি নিয়ে নিস না, প্রবলেমগুলো জাস্ট এরকম অ্যান্সার দেখে দাগিয়ে পরের বই, চলো পরের বই। এই বই কিন্তু আমি বলিনি, আমি বলছি ভালোভাবে শেখার কথা বলছি। বরং একটা বই কর, 2বার 3বার 4বার কর, একটা স্ট্যান্ডার্ড বই যা করো এটা কর, বা মাল্টিপল বই করতে পারিস। আমি মাল্টিপল বই করতাম, ডিপেন্ডস অন ইউ, মানে তুই কেমন স্টুডেন্ট সেটা তোর উপর ডিপেন্ড করবে। তো আমি সেটাই বলছি ভাই, প্র্যাকটিস কর, এখনও সময় আছে, 1 বছর অনেক টাইম, 1 বছরে অনেক কিছু হেরফের করা যায়। আমি যদি একটু ঠিকঠাক করে ইয়ে করতে পারতাম, 3টা না বললে তো অনেকটা হয়ে যেত। আরে আমার তো কী বলে, আমি তো লাস্ট পড়েছিলাম 3 মাস, অনেক কাহিনী আছে, পরে বলবো, একটু বড় কথা পরে বলবো। আচ্ছা যদি একটা মনোস্যাকারাইড ইউনিট হয় এরকম, আমি একটা স্কিমেটিক আছে, হ্যাঁ, একটা মনোস্যাকারাইড ইউনিট হলো এটা, এর সাথে একটা গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে অ্যাটাচ রয়েছে, সেম গোস ফর দিস অলসো, ঠিক আছে? এরকম করে চলছে, এই পাশটা চলছে এরকম করে, বা ধরো এরকম, একটা ধরো এরকম একটা চেন রয়েছে, কারো মানে পলিস্যাকারাইড এরকম চেন আছে, অলিগোস্যাকারাইডের চেন আছে এরকম একটা। দেন একটু বুদ্ধি করে বল দেখি কোন সাইডটা রিডিউসিং, এইটা নাকি এইটা, মানে লেফট সাইড এটা রাইট সাইড? কেন রিডিউসিং? হ্যাঁ, শুধু এমনি মনে রাখা যায় যে এটা আর ফর রাইট, আর ফর রিডিউসিং, হ্যাঁ ওটা মনেই রাখাই যায়, কিন্তু মানে কনসেপচুয়ালি কী হবে, তাহলে তুই একটা এক্ষুনি তো পারবি না। 3 হ্যালোজ, রিডিউসিং না নন রিডিউসিং? ঠিক আছে, আমি করাবো, এক্ষুনি করাবো, ডাইস্যাকারাইডে করাবো এক্ষুনি। আচ্ছা দেখ, আমি যখন একটা গ্লুকোজ আঁকছি না, বন্ডে পার্টিসিপেট করছে কে, তুই বুঝতে পারছিস কিছু? একটু বুঝতে পারছিস তো? তাহলেই হবে, তুই পরে ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবি। আর অ্যামাইনো অ্যাসিড থেকে একদম সিরিয়াসলি ঢুকবি, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড নতুন টপিক শুরু হবে, ওকে? দুটো গ্লুকো, এগুলো তো সব গ্লু, হ্যাঁ, এটা গ্লু, ঠিক আছে? তাহলে গ্লুকোজের রিডিউসিং পার্ট কোনটা?
1 নম্বর কার্বন। 1 নম্বর। কারণ ও 1 নম্বর থেকে অক্সিজেনটা যায়। কারণ এই পোর্শনটা সব থেকে ডেল পজিটিভ, কারণ দিস ইজ নিয়ার টু ফাংশনাল অক্সিজেন অ্যাটম, ও হ্যাঁ দিস ইজ ইজি টু অ্যাটাক। তাহলে অ্যানোম্যারিক কার্বন ইজ অলওয়েজ রিয়াক্টিভ, হ্যাঁ মেকিং সেন্স এনি? ওখানে তো হবে নিউক্লিয়ার। তাহলে এইখানে তাহলে অ্যাটাকটা বেশি বেশি ভ্যারিয়েবল, তাই তো? তাহলে আমরা যদি এই সেন্সটা যদি আমাদের গ্রো করে যে এইখানে সব থেকে মানে রিয়াক্টিভ হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? আর এর কাউন্টার পার্ট কি? 4th কার্বন, মানে এটা। তাহলে 4th কার্বনে ধরো এরকম রয়েছে, ঠিক আছে? তাহলে এটা কনডেন্স হলো, একটা বন্ড বানালো, যেটা এটা ধরো বন্ড আনলো। তাহলে ফ্রি আছে কোনটা? এইটার 1 ফ্রি তো, 1 নম্বর ফ্রি, আর এটা 4 নম্বর। 1 ফ্রি তো। হ্যাঁ আর 4 নম্বর কি কোনো রিয়াক্টিভ? না ফ্রি না, এটা ওটার ক্ষেত্রে মানে এটা কি রিডিউসিং পার্ট? না। এইটা যে যত বেশি রিয়াক্টিভ সে তাহলে রিডিউস করার ক্ষমতা তার বেশি তো। তাহলে 1 বেশি রিয়াক্টিভ নাকি 4 বেশি রিয়াক্টিভ? 1 বেশি রিয়াক্টিভ, তাই তো? যদি 1 বেশি রিয়াক্টিভ হয়, বুঝতে পারছিস তো? না বুঝতে পারলে কিন্তু বলবি কিন্তু। যদি 1 বেশি রিয়াক্টিভ হয়, ঠিক আছে, তাহলে এই যে হাইড্রক্সিল গ্রুপটা এইটা রিডিউস করার ক্ষমতা অনেক বেশি হ্যাঁ দেন দ্যাট অফ দিস। তাহলে আমরা রিডিউসিং প্রপার্টি কাউন্ট করবো কোনটার রেসপেক্টে, 1 না 4? 1। আচ্ছা, রিডিউসিং আর অক্সিডাইজিং মানে ক্লিয়ার তো? একে রিডিউসিং বলছি মানে কি এইটাকে? হ্যাঁ জোরে বল। মানে আমি যদি বলি গ্লুকোজের 1 নম্বর কার্বনটা হচ্ছে রিডিউসিং, দেন হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমি ট্রান্সলেশন জিজ্ঞেস করিনি, মানে কি মানেটা কি আমি সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, যদি আমি বলি 1 নম্বর কার্বনটা বিজারক কার্বন, তাহলে এটার মানেটা কি আমি যদি সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, জারিত হয়েছে না, অন্যকে বিজারণ করার ক্ষমতা রাখে, অন্যকে রিডিউস করার ক্ষমতা রাখে, ঠিক আছে? ধরো এটা আমরা করবো একটু পরে। কপার +2 যে কোনো একটা সলিউশন, ধরো এটা ধরো বেনেডিক্ট রিএজেন্ট, ঠিক আছে? কি বলতো, বেনেডিক্ট রিএজেন্টে কপার +2 হিসেবে আছে, ঠিক আছে? কিন্তু যেই তুই সুগার দিবি সাথে এদের +1 চলে যাবে, আর কালারও চেঞ্জ হয়ে যাবে, এটা ব্লু ছিল এটা রেড হয়ে যাবে। কেন? কারণ দেখ, এই যে +2 স্টেট রয়েছে তো, এখানে +2 থেকে +1 আসলো, মানে কি কমলো তো, তার মানে রিয়াকশন হলো, ফাইন। তাহলে এ যদি প্রেজেন্ট থাকে সলিউশনের মধ্যে, তাহলে এইটা হচ্ছে, তার মানেটা কি? এ রিডিউস করছে একে, তার মানে এ কি রিডিউসিং এজেন্ট। বুঝতে পারলি সন্মিত্রা? তাহলে এই রাইট সাইডটা কি? ফ্রি সাইড 1 নম্বরটা, অ্যান্ড দ্যাট ইজ রিডিউসিং। আর লেফট সাইড নন রিডিউসিং। 1 নম্বরটা নন রিডিউসিং, তো এটা এই দিকেরটা তো মানে 1 নম্বরটা ফ্রি রয়েছে তো রাইট সাইডেরটা। এই যদি চেঞ্জ যদি এভাবে ইলংগেট করে, তাহলে আলটিমেটলি কনস্ট্যান্ট তো এটাই থাকবে না, এরকমই থাকবে, এই সেটআপেই থাকবে। এটা 4 নম্বর কার্বন হবে, এখানে 1 নম্বর ওই ঝুলছে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তো এটা কি হবে? এটা ফ্রি থাকছে, মানে এটা রিডিউস করতে পারছে তো, তাহলে এটা কি রিডিউসিং হবে না এই সাইডটা? আর এটা নন রিডিউসিং, কারণ এ তো নিজে থেকে রিঅ্যাক্ট করবে না। ও আচ্ছা, একে একটা 1 কার্বন দিতে হবে, তারপরে রিঅ্যাক্ট করবে। মানে ওইদিকে ওর লেফট সাইড আছে, ওটা তো ওকে রিডিউস করবে। কাকে রিডিউস করবে? মানে এইটা ওইটাকে ওই ওইটাকে 4 নম্বর, এইদিকে 4 নম্বর ওইটাকে, এটা তো পাশে আর একটা মানে সিমিলারলি। যদি কোনো 1 নম্বর না পায়, তাহলে ও মানে নন রিঅ্যাক্টিভভাবেই থাকবে। আচ্ছা, বুঝতে পারলি? যদি হাইলি রিঅ্যাক্টিভ কোনো সাবস্টেন্স না আসে, যে কিনা সবকটা ওএইচকে মানে বন্ড ফর্ম করাতে পারে, ততক্ষণ পর্যন্ত এরকমই থাকবে। ও মানে কাইন্ড অফ এটা ইনঅ্যাক্টিভ একটা ব্যাপার। আর এইটা হচ্ছে হাইলি অ্যাক্টিভ, মানে রিডিউস করতে পারবে।
অন্যকে তোদের ব্যাচে না আমার মুখটা খোলে না ঠিক, আমি একটা খুব ভালো একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারতাম আমি। বোঝা বুঝাও তো আমার আমার কেমন আনকমফোর্টেবল ফিল হয়। ঠিক আছে, বুঝতে পারবো না কারণ আমাদেরই তো হ্যাঁ আচ্ছা এটা বুঝতে পারছিস না, এরপরেও বুঝতে পারছিস না? দাদা এগুলো লিখে নেবো না না, আগে এই বক্স ডায়াগ্রামটা কর, শুধু বক্সটা বক্স ডায়াগ্রামটা কর। ওইদিকে ওইদিকে যে ওইটা রয়েছে সেটা নন রিডিউসিং। এইটা না না এইদিকে এইটা না না এইদিকে এইটা 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 আর এটা তো একই হ্যাঁ নন রিডিউসিং। রিডিউসিং। আমি বললাম কি 1 নম্বরটা রিঅ্যাক্টিভ, খুব রিঅ্যাক্টিভ এটা। তাহলে এইটা যখন থাকবে তার মানে কি এটা রিডিউসিং একটা কার্বোহাইড্রেট, মানে অন্যকে রিডিউস করতে পারে। আর 4 নম্বরটা এটা, হ্যাঁ এটা 4 নম্বরটা। কোনটা 4 নম্বরটা? এইটা 4 নম্বরটা। এটা তো নন রিডিউসিং। আচ্ছা একটা জিনিস বোঝ, একটা জিনিস বোঝ, এদিকে দেখা, তোদের এটাতে মানে ইয়ে করবি। আচ্ছা ইউ গাইজ আর অ্যাডাল্ট, অল অ্যাডাল্ট, ঠিক আছে। আমরা ঠিক আছে, আমরা মানে নর্মাল আমাদের হিউম্যান বিইংয়ের ওয়ার্ল্ডে আমরা অলওয়েজ জানি মেল ইজ এ অ্যাক্টিভ পার্টনার আর ফিমেল প্যাসিভ পার্টনার। ঠিক আছে, মানে পার্টনার ইন দ্য সেন্স, মানে আমি বুঝতেই পারছিস কী পার্টনারের কথা বলছি। অলওয়েজ মানে দেখ, এবার এক্সেপশন এক্সিস্ট, ঠিক আছে, 99% কেসে দিস ইজ ভ্যালিড, সব কিছুতে এক্সেপশন আছে। তো মেল ইজ অ্যাক্টিভ পার্টনার, তার মানে কি, মেল যদি আমি 1 নম্বর কার্বন ধরি, ও নিজে থেকে ইনিশিয়েট নিয়ে ইয়ে করছে, আর 4 নম্বরটা ধরো হচ্ছে ইনঅ্যাক্টিভ পার্টনার, মানে প্যাসিভ পার্টনার যাকে বলে। ও নিজে থেকে কিছু করবে না, কিন্তু ওকে করালেও করবে। ঠিক আছে, তো মানে দিস ইজ অল মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের। হ্যাঁ, তো যদি 1 নম্বর যদি হয়, 1 নম্বরটা তাহলে আমি যদি মেল পার্টনার ধরি, তাহলে ও অলওয়েজ রিঅ্যাক্টিভ, অলওয়েজ রিঅ্যাক্টিভ। ঠিক আছে, আর ফিমেল পার্টনার প্যাসিভ পার্টনার, হি অনলি অ্যাক্টস ইন প্রেজেন্স অফ হার পার্টনার অনলি। তার মানে সেই তার পার্টনারকে 1 নম্বর। আমি এই সেন্সটা করাতে বলছি, দুটোই রিঅ্যাক্ট করবে, কারণ দেখে করছে তো রিঅ্যাক্ট, বাট দিস ইজ অ্যাক্টিভ, মানে মোর অ্যাক্টিভ, এর প্যাসিভ। এবার আশা করছি বুঝতে পারছিস, বুঝতে পেরেছিস? তাই জন্য ওটা রিডিউসিং। বোঝানোর সময় তুই বোর্ডের দিকে তাকিয়ে থাকবি, বুঝেছিস? এই ব্লক ডায়াগ্রাম হয়েছে? हाँ सर रिड्यूसिंग का मतलब है, मतलब वो कैपेबल रख रहा है कि वो दूसरा रिएक्ट कर सके। capable of reducing other elements like see if I give a reducing agent any kind of reducing agent Cu plus 2 and it becomes Cu plus 1, what does it mean? It means oxidation number of copper get reduced plus 2 to plus 1, right? Then it is happening in presence of reducing agent only. Okay, then we can derive the definition that one which can reduce the other atoms or elements, anything can be said as reducing agent, and reverse is true for oxidizing agent. Like Cu plus 1 to Cu plus 2 means oxidation number increases. Fine, then just tell me then one thing, O minus 2 O2 minus, ঠিক আছে, then what is happening here, oxidation or reduction? No, value is decreasing. What I said is like value is decreasing, complete value. We are not counting a mod value, right? Mane -1 mod value, we are not counting that. +1 mod value, not that. As with sign, then -1 0 -1 -2, the value is decreasing, right? Then this is reduction.